নমস্কার, আমি পূজা। আর ফাইনালি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম কি আমার আমার বাচ্চার জন্য আমার হাজব্যান্ডের সাথে কি আমার আরেকবার কথা বলা উচিত কিনা, আরেকবার কি ভেবে দেখা উচিত, সুযোগ দেওয়া উচিত কিনা। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর আপনারা আমাকে অনেকবার ভালোভাবে বুঝিয়েছেন যে না, বাচ্চার মুখের দিকে তাকিয়ে একবার হলেও কথা বলা দরকার। আমি যে সত্যগুলো বলতে চেয়েছি সেই সত্যগুলো দিয়ে যদি একবার হয় তো একবার সুযোগ নিয়ে দেখতে, যে কারণ বাচ্চার কথা ভেবে একবার সুযোগ নিতে। তো আমি তো ফাইনালি সেই কথা আমি তার তার মা, মাসি আর তার একটা দাদা আর তাকে আমি আমার কথাগুলো বলেছিলাম। যে আমার যা যা শর্ত ছিল, তো প্রথমেই আমি আপনাদেরকে শর্তগুলো বলে দেবো যে আমি কি কি শর্ত রেখেছি। তা নাহলে অনেকে আবার এই ভিডিওটা দেখবে, দেখে এসে আমাকে তো উল্টো পাল্টা কথাও বলবে যে এইটা কেন বলেছে, বা অনেকে ভাবে শর্ত দিয়ে তো অনেকে এটা বলবে সত্যই কি আর সংসার চলে। তো সেই জন্য শর্তগুলো আমি আমার মনে হলো ওটা আগে বলে দেওয়া দরকার, যাতে ক্লিয়ার হওয়া দরকার যে আমি কি কি চেয়েছিলাম বা কি কি আমি বলেছিলাম। তো আমি প্রথমেই বলেছিলাম যে ওকে একটা এর বাবাকে একটা পার্মানেন্ট কাজ করতে হবে, যেখান থেকে একটা মাসে মায়না আসে। ঠিক আছে, আমি বলেছিলাম আমাকে 8,000 বা 10,000 টাকা আমার হাতে দিয়ে দিতে হবে মাসে, ব্যাস। তারপরে আমাকে আর কোনো টাকা দিতে হবে না, বাদ বাকি যা টাকা লাগবে। আমি তো যেহেতু আমিও কাজ করি, সংসার তো যেহেতু আমি কাজ না করলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু আমি কাজ করি তো আমিও কন্ট্রিবিউশন করব। তো তাতে আমার এমনিতেও সমস্যা নেই। তো আমি বলেছিলাম, কিন্তু আমাকে এরপরেও আমি যাদেরকে বলেছিলাম যে আমি 8,000 10,000 টাকা চেয়েছি, সবাই আমাকে বলছে তোর মতন পাগল পৃথিবীতে দুটো নেই। 8,000 10,000 টাকা এই 2024-এ 25 পড়ে যাচ্ছে, 2024-এ গিয়ে সংসার চলে? 8,000 টাকাতে একটা বাচ্চার ডাইপার লাগে 1,000 টাকা, বাচ্চার ভ্যাকসিন, ডাক্তার, সে যা করে সে তারা আমাকে বললো। তবু আমি 8-10,000 টাকাই চেয়েছি, যে 8,000 বা 10,000 টাকা আমার হাতে দিয়ে দিলে বাকি টাকা আর কোনো দিকে তাকাতে হবে না, আমি বাদ বাকিটা চালিয়ে নেবো সব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাকে একটা কাজ করতে হবে, কারণ সে কাজ করা হচ্ছে ইউটিউবে ভিডিও বানায়। এবার সেখানে 3 মাস 4 মাস কোন 2 মাস পর পর হয়তো 10,000 12,000 এরকম, $100 হলে $100 কত টাকাই হবে, 8,000 বা 10,000 12,000 টাকা এরকমই টাকা আসে। তো 2 মাস 3 মাস 4 মাস পর যদি এই টাকা আসে, এটাতে তো সংসার চালানো সম্ভব নয়। তাই তাকে একটা সংসার করতে গেলে পার্মানেন্ট কাজ করতে হবে। জানি না এই দাবিটা আমার অনেক বেশি কিনা। তো দ্বিতীয় আমি তাকে বলেছিলাম আমি তার দিদির বাড়িতে কোনো দিনই যাবো না, সেও আমাকে কখনো জোর করতে পারবে না। কেন যাব না, কারণ আমি তার দিদির বাড়িতে যাওয়াতে আমার আমার মনে হচ্ছে তাদের বাড়িতে কিছু কথা আমার খুব অপমানজনক লেগেছে। তো সেই জন্য আমি তাদের বাড়িতে যেতে চাইনি। আমার মনে হয় না আপনি যেখানে অপমানিত হন সেখানে আপনার দ্বিতীয়বার যাওয়া উচিত। হ্যাঁ, বলেছিলাম পরবর্তীকালে ভেবে, ও দাদাকে বলেছিলাম আমি এই কথাটা, যে পরবর্তীকালে ভেবে দেখবো, যদি দেখি সবাই ঠিকঠাক হয়েছে তখন আমি আলাদা ভেবে, কিন্তু এই মুহূর্তে নয়, যাব না। আর আমাকেও কখনো জোর করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে আমার বাচ্চাকেও তার দিদির বাড়িতে পাঠাবো না। এবার সেটাও কেন আমি বলে দিচ্ছি, কারণ যে মানুষটা আমাকে পছন্দ করে না, নর্মাল ব্যাপার, সে আমার বাচ্চাকেও কখনো পছন্দ করতে পারবে না। কেন আমি এটা বলছি, সে আমি তাদের মুখ থেকে এটা শোনা যে তাদের আত্মীয় বাচ্চা কাচ্চা তাদের বাড়িতে এলেই তারা অসহ্য বোধ করে, বলে তার মা যেমনি বাচ্চাও তেমনি তেমনি ব্যাপার। তাহলে আমার বাচ্চা এখন ছোট আছে, আমাকে সবাই, আমি এটা কিন্তু আলোচনা করেছি সবার সাথে, আমি কিন্তু এমনি এই কথাটা কিন্তু বলিনি, আমি আলোচনা করেছি, সবাই আমাকে বলেছে এখন বাচ্চা ছোট আছে, 2 মাস 5 মাস 1 বছর বাচ্চা কিন্তু বেশি দুষ্টু করতে পারবে না। এরপরে যখন বাচ্চা 2 বছর 3 বছর হবে, বাচ্চা যখন দুষ্টু করবে তখন কিন্তু কেউ সহ্য করবে না। নিজের বাচ্চার দুষ্টুই লোকে সহ্য করে না, বাচ্চাকে মারধর করে, সেখানে এর তো আবার অন্যের বাচ্চা, আবার যাকে আপনি পছন্দ করেন না, তাহলে সে তো সেই বাচ্চাকে তো পছন্দ করার কোনো মানেই আসছে না। যে মাকে পছন্দ করে না, তো তখন ওইটা বলবে যে মা যেমনি ছেলেটা সেমনি দুরন্ত, সেরকম বদমাশ, বাজে, এই নানা রকম কথা আছে যেগুলো আমি বলতে চাইছি না। তো সেই রকম কথা হবে, সেই জন্য আমি বলেছি আমি পাঠাবো না। আর 3 নম্বর পয়েন্ট বলেছি, আমি বিয়ের আগেই বলে দিয়েছিলাম ওকে যে ওকে আমার বাড়িতে এসেই থাকতে হবে, আমি কিন্তু ওর বাড়িতে গিয়ে থাকবো না। তখন ও রাজি, ওর বাড়িতে ওর বাড়ির লোকও ওর লোকও সবাই রাজি হয়েছিল যে সে আমার বাড়িতে এসেই থাকবে, সে আমার বিয়ের পর আমার বাড়িতে এসেই থাকতো। তো আমি সেটাই বলেছি, আমি তার বাড়িতে থাকবো না, সে আমার বাড়িতে থাকতে হবে। এটা বিয়ের আগেই বলে নিয়েছিলাম। আর তারপরে বলেছিলাম আমি ভাড়া বাড়িও তাদের ওখানে থাকতে গেলে তারা এখানে ভাড়া বাড়িতে থাকে, আর আমার নিজের ফ্ল্যাট কেনা, তা আমাকে থাকতে গেলে তাদের ওখানে ভাড়া বাড়ি থাকতে হবে। আর এটা কি কোনো যুক্তি? আমার মাসে 10-15 হাজার টাকার বেশি এই বাড়ির ইএমআই দিতে হচ্ছে, আবার ভাড়া দেবো 5-6 হাজার টাকা, সেটা তো কোনো যুক্তি হয় না। আমি বাচ্চা নিজের ঘর থাকতে আর ভাড়া ঘরে, আর তারা যেখানে ভাড়া থাকে আর আমি যেখানে থাকি সেখান থেকে আমার স্কুটি করে 35 মিনিট মতো লাগে যেতে যেতে, একবার যাওয়া আসা 35-70 মিনিট লাগে যাওয়া আসাতে। তো আমার কাছে কথা হচ্ছে ওইটুকু ডিস্টেন্সের জন্য আমি এই ঘর ছেড়ে ওখানে কেন ভাড়া ঘরে থাকবো? আমার তো এটা তো আমি ভাড়া নেই, আমি হতে পারে লোনের, কিন্তু এই বাড়িটা তো লোন শোধ করলে আমার নিজের হয়ে যাচ্ছে, এটা তো আমার নিজের কেনা বাড়ি, তো আমি কেন ভাড়া বাড়ি থাকতে যাবো? এই বাড়িও লোন দেবো, এই বাড়িও ভাড়া থাকবো। সেই জন্য আমি ঠিক করেছি আমি ভাড়া বাড়ি থাকবো না। তো
তো আর আর একটা বলেছিলাম, হ্যাঁ, আর তারপরে আমি পয়েন্ট বলেছিলাম যে আমি তাদের দেশের বাড়িতে, আমি বিয়ের আগে বলেছিলাম হ্যাঁ পরবর্তীকালে 8-10 বছর 15 বছর পর যদি তারা কখনো দেশের বাড়ি যায় তো আমি সেখানে থাকতে যাব, কিন্তু আমি এখন এটা বলেছি কি আমি তার দেশের বাড়িতে থাকতে যাব না। সে যদি আমি দেখুন তার দিদির বাড়িতে যাওয়াতেও সে যাক, আমার কোনো আপত্তি নেই, তার বাড়িতেও সে যাক, আমার আপত্তি নেই। আমি তার বাড়িতে যাব, তার দেশের বাড়িতে যাব, কোনো অনুষ্ঠান হলে থাকবো, সেখানে থাকবো, 2-4 দিন থাকবো, থেকে চলে আসবো, কিন্তু আমি পুরোপুরি থাকতে যাবো না। এই কারণে যদিও আমার অনুষ্ঠানেও যাওয়ার ইচ্ছা নেই, তবুও যেতে হবে, তাই যাব। আমার নিয়ম, আমার যেটুকু কর্তব্য আছে বৌমা হিসাবে, তো সেইটুকু করব, তো সেইটুকু আমি বলেছি। আর হচ্ছে কেন আমি যেতে চাই, বাড়ি থাকতে চাই না, প্রথম কথা সেই বাড়িটা আমার বরের না, সেই বাড়িটা আমার শ্বশুর শাশুড়ি, ঠিক আছে? এবার তারা আমাকেই পছন্দ করে না। এবার তারা এমন কিছু কথা আমাকে ডিরেক্ট হয়তো বলেনি কথাটা, কিন্তু ইনডিরেক্টভাবে এমন করে কিছু কথা বলেছে যেটা আমার খুব আত্মসম্মানে লেগেছে ব্যাপারটা। তাই জন্য আমার মনে হয়েছে তার বাড়িতে থাকার জায়গা নেই। হ্যাঁ, আমার বাধ্যবাধকতা থাকতো তখন যখন আমার নিজের কিছু থাকতো না। এবার যেহেতু আমার নিজের কিছু আছে, তা আমার সেখানে যাওয়ার বাধ্যবাধকতা নেই, তা আমি তাহলে কেন সেখানে গিয়ে থাকতে যাব? হ্যাঁ, সে তার বাড়ি সে নিশ্চয়ই গিয়ে থাকুক, তার যদি মনে হয় থাকুক। কেন, বাচ্চা যখন বড় হয় মারা কি বাচ্চার অফিসের জন্য, বাচ্চার কাজের জন্য কি বাচ্চার সাথে থাকে না? আমিও সেরকমই হয়তো বাচ্চার সাথেই থাকবো, সে ওখানে থাকুক, তার যদি মনে হয়, তার যদি মনে হয় এখানে থাকবে এখানে থাকবে, আমার তাতে তার মানে স্বাধীনতা তো আমি কিছুতেই হস্তক্ষেপ করতে চাই না। আমি চাই না যে আমার ব্যাপারটা তো সেইভাবে আটকা। হ্যাঁ, আর একটা আমি ওকে বলেছি তাকে কোনো নেশা করা যাবে না, কারণ আমি বিয়ের আগে জানতাম সে অকেশন ওয়াইজ মদ খায়, আর সেটা সবাই অনেকেই খায়, তাদের সমস্যা নেই, আর দিনে হয়তো 1-2 সিগারেট খায়, আমি এটা জানতাম। কিন্তু আমি এখন দেখি সে মানে বিড়িও খাচ্ছে, সিগারেটও খাচ্ছে, মদও খাচ্ছে, গুটকাও খাচ্ছে, খৈনিও খাচ্ছে। এবার আমি বলেছি আমার বাচ্চার ঘরে সেরকম কোনো নেশা করা যাবে না, কারণ বাচ্চার সামনে এমনিতেই নেশা করা যায় না। যখন ও আমার সঙ্গে থাকতো, ও বাথরুমে গিয়ে পুরো ধোয়া ধোয়া করে নিত, আমি প্রেগনেন্ট অবস্থায় গিয়ে আমার এত কাশি হতো, সেই কাশিটার ওর কাছে ন্যাকামো মনে হতো। ও যেহেতু ও খায়, ওর গন্ধটা মনে হয় না, এবার যারা খায় না তার কাছে তো গন্ধ মনে হতে পারে। আমার কষ্ট হতো, সেটা তো ছেড়ে দিলাম, মানে আমি বড় মানুষ, আমি বাদ দিয়ে দিলাম আমার কষ্টের কথা, কিন্তু আমার বাচ্চার কথা তো বুঝতে হবে। আমি বলেছি আমার বাড়িতে এখানে কোনো রকম নেশাবান করা যাবে না। এবার তুমি বাইরে কী করছো আমি যদি না দেখতে পেতো ঝামেলা, কিন্তু নেশা ছাড়তে হবে, আমি ওকে বলেছি পরিষ্কার কথা, নেশা ছাড়তে হবে। এখন আমি জানি না যে কোন বউ চায় যে তার বর নেশা করুক, যে বউ নেশা করে সেই বউ চাইবে তার বর নেশা করুক, আর অনেকেই আছে তার বরের নেশা পছন্দ করে, তো তা বলে আমাকেও করতে হবে এর কোনো মানে নেই। তারা যে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি 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 নেশা পছন্দও করি না, আমি নেশা সহ্যও করবো না, পরিষ্কার কথা। কারণ আমার বাড়িতে আমি একা থাকি, আমার নেশা লোকদের সাথে থেকে থেকে, আমার বাবা আমি বলবো না, আমার বাবাও খায়, কিন্তু আমার বাড়িতে সে বাবা খায় না। আমি বাবাকে বলে দিচ্ছি দেখো বাবা এখানে বাচ্চা আছে, তুমি এখানে খাবে না এসব, তোমার যা খাওয়ার বাইরে খেয়ে আসবে যা কিছু। আর বাবা তো আসে কিছুক্ষণের জন্য, বাবা তো এখানে এসে খাচ্ছে না, আমি বলছি তুমি যা পারো। দেখো আমার বাবা খায়, আমি তো চাইবো যে আমার বর যেতে না খায়, স্বাভাবিক ব্যাপার। তো সে সেটা সারতে পারবে না, তো বাদ দাও, সেটার কথা বাদ দিলাম। হ্যাঁ, আর একটা আমি বলেছি রাগের মাথায় কেউ কারোর গায়ে হাত তুলবে না। তুমি যদি আমাকে মারতে আসো এখন, স্বাভাবিক ব্যাপার, আমার একটা প্রতিক্রিয়া থাকবে, আমিও হয়তো তোমাকে ঠেলে দেবো বা কিছু। তোমার যদি ঝগড়া করার থাকে তুমি মুখে মুখে করবে, আমিও মুখে মুখে করবো। সংসার করতে গেলে ঝামেলা হবেই, ঝামেলা হবে না এটা কোনো মানে নেই, ঝামেলা হবেই। এক জায়গায় বাসন থাকলে ঠোকাঠুকি লাগে, তা বলে তুমি আমাকে মারতে আসবে, মারতে আসবে না, তুমি আমাকে মারবে, আমি চুপচাপ সহ্য করবো, আমিও তোমাকে ধাক্কা দিতে পারি বা আমি কিছুই করে দিতে পারি। তো সেইগুলো কেউ কাউকে করবো না, ঝগড়া হলে মুখে মুখে হবে। আর একটা বলেছি যে আমার অতীত নিয়ে বা তোমার অতীত নিয়ে, আমি বেসিক্যালি আমি ওর অতীত নিয়ে টানি না। এবার আমার অতীত নিয়ে তুমি টানতে পারবে না, আমিও তোমার টানবো না, স্বাভাবিক ব্যাপার। কেউ কারোর অতীত নিয়ে টানবো না, কারণ অতীতটা অতীত মানুষের অতীত, প্রত্যেকটা মানুষের জীবনে অতীত আছে, যার নেই তার আলাদা ব্যাপার, কিন্তু আমার জীবনে অতীত আছে। আমি তোমাকে অতীতটা বলে দিয়েছি এই কারণে, যাতে আমার মনে হচ্ছে আমি তোমার কাছে ক্লিয়ার থাকতে পারি, সেজন্য আমি অতীতটা বলেছি তোমাকে। এই কারণে নয় যে তুমি আমার দুর্বল সময়ে আমার যখন ঝগড়া হবে, কখন আমার অসুবিধা হবে, তুমি সেই অতীতটা তুলে, বা তুমি তোমার ফ্যামিলি বা তুমি সেই অতীতটা তুলে তোমরা আমাকে দাবিয়ে রাখবে, সেটা তো হবে না। আমি তোমাকে বলেছি, তুমি সেটাতে এগ্রি করেছো। তা আমার কাছে কথা হচ্ছে আমিও তোমার অতীত তুলবো না, তুমিও আমার অতীত তুলবে না, কারণ অতীত মানুষের খারাপ হয়, খারাপ অতীত, বেশিরভাগ মানুষের অতীতটা খারাপ, তাই জন্য মানুষ কিন্তু অতীত মনে করতে চায় না। এবার তুমি যদি আমার অতীত সারাক্ষণ তুলতে থাকো, সেই ব্যাপারে আমার একটা ডিপ্রেশন হবে, রাগ হবে, তারপরে আমার একটা খারাপ লাগবে তো না, যদি অতীতটাকে আমি নিজে আমার অতীতটা ভুলে যেতে চাইছি, তুমি আমার অতীতটা আমাকে জীবনেও ভুলতে দেবে না, তুমি যদি আমার অতীত তুলতে থাকো। আর আমি পরিষ্কার কথা, আমি যখন ওর সঙ্গে কথা বলেছিলাম, আর বিয়ের দিনও আমি বলে দিয়েছি দেখো
অতীত দুজনারই অতীত অতীত। এই যে বিয়ে করছো এই দিনের পর থেকে আমি কি করছি আর তুমি কি করছো সেই বিষয়ে আমরা আমাদেরকে আলোচনা করব, না আমাদের অতীত নিয়ে কেউ কাউকে বিচার করব। অতীতটা অতীত, আমাদের আমি তোমার সঙ্গে থাকা অবস্থায় কি করবা, তুমি আমার সঙ্গে থাকা অবস্থায় কি করছো সেটা ম্যাটার করে। এটা কিন্তু ম্যাটার করে না যে আমি কি করে এসেছি। তুমি যা করে এসছো আমি যা করেছি সেটা তো অতীত, আমার তো নতুন করে একটা জীবন শুরু করছি। তা তুমি যদি সেই পুরনো জিনিস আমার নতুন জিনিসে ঢোকাও তাহলে তো সেই জায়গাটা এমনিতেই খারাপ হবে। তো সেটা হলো সেটা। আর লাস্ট একটা আমি ওকে বলেছিলাম যে ওকে আমার বাড়ি থেকেই কাজে যেতে হবে, আবার মানে কাজ করে আমার এখান থেকে কাজে যেতে হবে, আবার কাজ বাজ করে আমার বাড়িতেই ফেরত আসতে হবে। মানে এটা আমি কেন বলেছি এটাও আমি বলে দিচ্ছি। আমার প্রত্যেকটা কথা বলার পিছনে একটা করে কারণ আছে, এটার পেছনেও কারণ আছে। যখন ও আমার এখানে থাকতো মাঝেও একবার বলেছিল কি ও জোম্যাটো সুইগি করবে, তার জন্য ও আমাকে বলেছিল আমি 6 দিন করে সপ্তাহে বাড়িতে থাকবো আর কাজে যাব। তো ও কী করেছিল, আমাকে এখান থেকে কাজের নাম করে 6 দিন ও বাড়ি চলে গেছিলো। বাড়ি থেকে গিয়ে ও অন্য জায়গায় চলে গেছিলো, ওর ফ্যামিলির সাথে অন্য জায়গায়। এদিকে আমি জানি না, আমি কিন্তু জানি আমার বর কাজে গেছে, আমি ফোন করছি টেনশানে আছি, কাজে গেছে কাজ করছে, ভাবছি এত কাজ করছে, সে কোনো কাজ না, আমাকে টোটালি মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা। আমি পরে জানতে পারলাম যে ও কাজে যেত না, যায়নি ওই কদিন ও অন্য জায়গায় গেছিলো। তো সেই জন্য আমি বলেছি যে এখান থেকেই কাজে যেতে হবে, এখানেই কাজে আসতে হবে। হ্যাঁ, এবার আমি অনেকের কাছে মনে হতে পারে শর্ত করে সংসার করা যায় না, এটা অনেকের কাছে শর্ত মনে হতে পারে, কিন্তু আমি বাই হার্ট আমার মনে হয় না এটা কোনো শর্ত। এটা প্রত্যেকটা মানুষের তার লাইফে মেনটেন করা উচিত। হ্যাঁ, আরও দেশের বাড়ি দিদির বাড়ি এই জিনিসটা এসছে কারণ আমি সেখান থেকে অপমানিত হয়েছি। আর আমি যদি দেখতাম যে আমি যেখানে অপমানিত হয়েছি সেখানে আমার হাজব্যান্ড স্ট্যান্ড নিয়েছে, সে স্ট্যান্ড নিয়ে তো দূরে থাক, তার মনে হয়েছে তার বাড়ির লোকের আমাকে করা অপমান তারা ঠিক কাজ করেছে এবং তারা ঠিকই, তাদের এটা উচিত কাজ করা উচিত। মানে তুমি যদি কারোর অতীত নিয়ে কাউকে অপমান করো সেটা উচিত, কারণ তার বক্তব্য আমার অতীত আছে তাই তারা অতীত শোনাচ্ছে। আরে বাবা, কেউ যদি অন্ধ হয় আমি তাকে সবসময় বলবো তুমি অন্ধ তুমি অন্ধ তুমি অন্ধ। কেউ যদি খোড়া হয় তাকে বলবো তুমি খোড়া তুমি খোড়া তুমি খোড়া? নিশ্চয়ই তো না। আমি তো জানি সেই মানুষটা অন্ধ, সেই মানুষটা খোড়া। আমি যদি তাকে বলি তাহলে সেই মানুষটা দুঃখ পাবে, আমি তো জানি। তা সেও তো জানে যে আমার অতীত আছে, তাদেরকে তো আমি বলে দিয়েছি আমার অতীত। সেই অতীত যদি তারা আমার তোলে তা স্বাভাবিক ব্যাপারে আমারও সেটা খারাপ লাগবে না। আমি তো জানি, দেখো আমার অতীত আছে আমি জানি, আমি তো সেটা বলে দিয়েছি। সেই দিনের বিয়ের দিনে সেটা মাটি চাপা পড়া উচিত ছিল, যদিও তাদের মাটি চাপা পড়েনি। এবার যারা আমার অতীত তুলছে তাদের পেছনে এত অতীত আছে সেটা আমি বিয়ের পরে জানতে পেরেছি, তা আমি তো সেটা তাদেরকে বলতে চাইনি। হ্যাঁ, এবার যদি লোকে বলে কি, লোকে বলবে যে এক হাতে কি তালিবাজি, সব দোষ কি তাদের, তোর কি তো আমার কি কোনো দোষ নেই বা তোর কি কোনো দোষ নেই? নিশ্চয়ই আমার দোষ আছে। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি লোকের মুখের ওপর কথা বলে ফেলি। ঠিক আছে, আমি কারোর পিছনে কোনো কথা বলি না, যা বলবো তোমার সামনে। আর যদি আমার তোমাকে পছন্দই না হয় আমি তোমার সাথে কথা বলার টোটালি বন্ধ করে দেবো। কারণ আমার ছোটো থেকে আমার বাবা মা একটাই জিনিস শিখিয়েছে, তোমার যার সাথে পছন্দ হয় না ঝগড়াঝাটি করবে না, তার আশেপাশেও তুমি ঘুরবে না, তার সঙ্গে সব সম্পর্ক, সে তোমার নিজের লোক হোক, তুমি সম্পর্ক শেষ করে দাও। কারণ সম্পর্ক তুমি যদি রাখতে চাও সেখানেই কথা বাড়বে, ঝগড়া বাড়বে, অশান্তি বাড়বে, তুমি অপমানিত হবে, তোমার আরও তিক্ততা বিতক্ত হবে। তাদেরকে তিক্ত বিতক্ত করার থেকে তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। তো আমি সেটাই করি, আমার পছন্দ না হলে আমি কথা বলা বন্ধ করে দিই। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে এখানে। আর একটা সবচেয়ে বড় দোষ আমি মানি, কেউ যদি ঝগড়া শুরু করে আমি সেখানে শেষ করি সেই ঝগড়াটা। আমি কিন্তু কারোর সঙ্গে কেউ এখনো পর্যন্ত যদি বলে যে পূজা নিজে থেকে গিয়ে ঝগড়া করেছে তাহলে আমি মানবো। তুমি যদি আমার পেছনে লাগো স্বাভাবিক ব্যাপার, আমি যদি তোমার পেছনে নাও লাগতে পারি আমি তো নিজেকে সরাবো, আমি তো নিজেকে প্রোটেক্ট করব। তুমি যদি আমাকে বলো কিছু, তো আমি যদি কিছু বলতে না পারি আমি নিজেকে প্রোটেক্ট করবো। তো সবার কাছে সব জিনিস তো না, আমার মনে হয় এটা আত্মসম্মান মনে হয়। আমি জানি না, কারণ মনে হতে পারে যে আমার দোষ, তাহলে আমার দোষ এই কটা ছাড়া, মানে এই জিনিসগুলো ছাড়া সেও আমার কোনো দোষ দেখাতে পারবে না। যদি দেখাতে পারে তো আমি তাহলে বুঝবো না যে হ্যাঁ আমি দোষ করেছি। আমার মনে হয় যে আমি লোকের মুখে কথা বলি আর আমি ন্যায্য কথা বলি, সত্যি কথা যেটা সেটা আমি বলতে ভয় পাই না। সত্যি কথা, তুমি যদি আমাকে বারবার আমরা অতীত নিয়ে খোঁচা মারছো, তখন যখন তোমার অতীত থাকবে আমি তোমার মুখের উপর বলবো না, তাহলে তোমার যখন এত অতীত রয়েছে তুমি আমার অতীত নিয়ে কেন খোঁচা মারতে যাচ্ছ? তুমি আমার অতীত নিয়ে খোঁচা মেরো না। আর আমি তো অতীত তোমাকে বলে দিয়েছি, তোমরা তোমার অতীত আমাকে বলোনি। তোমরাও বলতে তোমার বিয়ের আগে তোমাদের এত অতীত ছিল, আমি তো তোমার মানতাম। তোমরা যেকালে বলোনি তাহলে তো তোমাদের এখন এইসব নিয়ে বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, সেইটা বললে আমি খারাপ, আর আমি বাবা খারাপ থাকতে চাই। তো আমি এইসব শর্তগুলো রেখেছিলাম। ফাইনালি তার বাবা বলে দিয়েছে,
এর বাবার কাছে একটাই পয়েন্ট ভ্যালিড লেগেছে, সেটা হচ্ছে কাজ করা। যদিও সে এখনও কোনো কাজ করে না, সে ওই ভিডিওই বানায়। তার বাচ্চা হয়ে গেছে, সে এখনও মানে দায়িত্ববান নয়। দায়িত্ববান বলে আমার মনে হয়, আমি এখনও জানি না যে সে কোনো কাজ করে কি না। কারণ বিয়ের আগে যখন আর তার বক্তব্য হচ্ছে, তার বাবার বক্তব্য হচ্ছে তার বাবা নাকি আমার এখানে এসে থাকলে সে নাকি ভেড়া হয়ে যাবে। সে নাকি আমার যদি সব কথা শুনছে, এই কথাগুলো যদি সে শোনে, তাহলে সে একটা ভেড়া হিসেবে প্রমাণিত হবে। যদিও সে বিয়ের 3.5 মাস অবধি, যতদিন আমি 3.5 মাস পর তো আমরা আলাদা হয়েছি, 3.5 মাস, এই 4.5 মাস, 4 মাসের মাঝামাঝি আমার আলাদা হচ্ছে। তার বাড়িতে থাকে, আমি আমার বাড়িতে দেখি। সেই মাস কিন্তু সে আমার বাড়িতেই ছিল। তখন কিন্তু তার এই পুরুষত্ব জাগেনি, তার মনে হয়নি তার সে ভেড়া হয়ে যাচ্ছে। আর ততদিন পর্যন্ত আমি তাকে ইনকাম করে খাইয়েছি, সে একটা টাকাও আমাকে দেয়নি, আমি তাকে ইনকাম করে খাইয়েছি। তখনও তার মনে হয়নি সে ভেড়া হয়ে যাচ্ছে। এখন জানি না কেন তার মনে হচ্ছে সে ভেড়া হয়ে যাচ্ছে এই কথাগুলো রাখার জন্য। হ্যাঁ, হয়তো তার নেশা ছাড়তে হবে বা তাকে ইনকাম করতে হবে, এইটাই হয়তো তার অনেক কষ্ট লাগছে যে এখন, তখন সেই প্রথম মাসগুলো আমি বসি বসি খাইয়েছি। এখনও যদি আমি তাকে খাওয়াতে পারতাম, হয়তো আমি অনেক ভালো হতাম, সে হয়তো ভেড়া লাগতো না। এখন জানি না কী বৃত্তান্ত, ফাইনালি সে বলেছে সে এইসব জিনিস মানতে পারবে না। অতএব আমরা ডিভোর্স নেব এই নতুন বছরটা। আজকে তো 31 তারিখ, মানে এই আমার এই কদিন একটু কাজের চাপ আছে। বললাম যে ওই আমেরিকার দিদিটা ওই জামা প্যান্টগুলো অনেকটা টাইম আছে, তার ওই 3 তারিখে মালগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেই আমরা হচ্ছে ডিভোর্সটা ফাইল করব। তো বেসিক্যালি আমরা ডিভোর্স নিয়ে নেবো, আর বাচ্চার কাস্টাডি তো আমিই পাবো। আর বেসিক্যালি সে বলেছিল যে কি, সে বাচ্চা দেখার জন্য কোর্টে অ্যাপিল করবে। তো আমি বলেছি সে যদি বাচ্চা দেখার জন্য অ্যাপিল করে, তাহলে বাচ্চার ভরণ পোষণ দায়িত্ব নিতে হবে। তো অতএব সে বলে দিচ্ছে সে অ্যাপিল করবে না। মানে যেহেতু বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাই জন্য সে বাচ্চার জন্য অ্যাপিল করবে, বাচ্চা দেখার জন্য অ্যাপিল করবে না কোনো রকমভাবে। তাই আমি বলেছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি চাইও না যে আমি চাই যে আমাদের থেকে দূরে থাকুক, ঠিক আছে। আর এটা পুরোপুরি আমি লেখাপড়া করে নেবো যে আমাদের সাথে সে কোনো রকম দাবি দাবা পরবর্তীকালেও করতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এইগুলো তো আমি লেখাপড়া করেই নেবো পুরোপুরিভাবে ডিভোর্সের টাইমে, এগুলো সব করে নেবো। আর হ্যাঁ, আমি তার থেকে কিন্তু কোনো অ্যালিমনি চাইনি। যদি সে বাচ্চার কথা বলতো তাহলে আমি বলেছিলাম বাচ্চার তাহলে দেখো, বাবা জন্ম দিলেই বাবা হয় না, তার জন্য যথেষ্ট কর্ম করতে হয়, ঠিক আছে। এর এখন 2.5 মাস, তা 2.5 মাস এখন হয়নি, হবে 2.5 মাস পর্যন্ত সে একটা নয়া দিয়েও তার বাচ্চার না পেটে থাকতে, না এখনো জন্মেছে, একটা নয়া দিয়েও বাচ্চার কোনো দায়িত্ব করেনি। তবুও তাকে আমি সুযোগ দিয়েছিলাম আমার বাচ্চার মুখে দেখে দেখে যে বাচ্চা বাবার ভালোবাসা পাবে না, সেই বিষয়ে সবাই আমাকে বুঝিয়েছিল যে ঠিক আছে একবার তুই সুযোগ দিয়ে দেখ, যদি না হয় তো আলাদা ব্যাপার। তো তাকে আমি বলেছিলাম, সে এখন সেটা করতে রাজি না। সেটা দেখো, আমি তার সিদ্ধান্তকে যথেষ্ট রেসপেক্ট করি, ঠিক আছে। আমার সিদ্ধান্তকে আমি করি, তারটা আমি যথেষ্ট রেসপেক্ট করি। সে তো সিদ্ধান্ত নিচ্ছে, সে এই সত্য মানতে পারবে না, থাকবে না, কোনো সমস্যা নেই। সে আলাদা থাকবে, আমি আলাদা থাকবো। আর এই ভিডিওটা আমার করার কারণ কি, আমার বাচ্চাও যাতে বড় হয়ে দেখে যে না, যে তার মাও চেষ্টা করেছে, এমন না তো। দেখো, ছোট বাচ্চার কান ভরতে অনেক কম সময় লাগে, ঠিক আছে। তো আমিও চাই না যে আমার বাচ্চাও দেখুক। আর আমার বাচ্চা তো দেখতেই পাবে যে এত তো আমি পুরো, ও পেটে থাকা অবস্থায় তো আমি এত ভিডিও ইচ্ছা করে এই ভিডিওগুলো আমি করে রেখেছি আমি পেটে থাকা অবস্থায়, যাতে সেও বড় হয়ে দেখতে পারে। হ্যাঁ, ছোটো বয়সে ভুলে হয়তো বুঝতেও পারে, মানুষের ব্রেনও আছে, কিন্তু বড় হয়ে আমার মনে হয় না সে এই ভুলগুলো আর বুঝবে। আর ভুল বুঝলেও কিছু করার নেই, আমি মা, আমি নিঃস্বার্থভাবে আমার বাচ্চা বড় করতে হবে, কর্তব্য, আমি মা, আমি তো ফেলে দিতে পারবো না, আমি মা, আমি কর্তব্য পালন করব। সে পরবর্তীকালে আমার ভাগ্যে কী আছে দেখা যায় না, এখন যেগুলো হচ্ছে সেগুলোও আমার হাতে নেই, পরেও যেগুলো হবে সেগুলোও আমার হাতে নেই। তো এই বলেই ভিডিওটা আমি শেষ করব। তো যার আমাকে ভুল বোঝা সে ভুল বুঝবে, যার এগুলো বোঝার সে বুঝবে। তো আমার এগুলো বেশি কিছু তাদের নিয়ে বলার দরকার নেই। তো টাটা, এই অবধি। আমি যেহেতু আপনাদের কাছে সব শেয়ার করি, তাই জন্য এইটাও শেয়ার করলাম। পরবর্তীকালে কি হবে সেটা তো নিশ্চয়ই আপডেট জানাবো। আর ডিভোর্সটা হবে, এটা হচ্ছে ফাইনাল, যে আমরা আর এক জায়গায় থাকবো না। আমি বলেছিলাম তো তার পক্ষে সম্ভব নয়, আর তার পক্ষে যেহেতু সম্ভব নয়, আর সত্যগুলো না মানতে পারলে আমার পক্ষেও সম্ভব নয়। সেই জন্য তার পক্ষে সত্য মানা সম্ভব নয়, আমার পক্ষে সত্য না মানলে থাকা সম্ভব নয়। কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমি তো বাচ্চাকে এমন পরিবেশে মানুষ করবো না যে পরিবেশে আমার বাচ্চা খারাপ হবে। তো আমি চেষ্টা করবো তো আমার বাচ্চার ভবিষ্যৎ যেন ভালো হয়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বছরের শেষ দিনটা খুব ভালো করে কাটান। নতুন বছর প্রার্থনা করি আপনাদের সবার খুব ভালো কাটুক। আপনারাও প্রার্থনা করবেন আমার ছেলের জন্য খুব ভালো কাটে। তো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।